সবাই দেখতে পাচ্ছ ভিডিও এবং কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে প্রথমেই কয়েকটা ডেফিনিশন বা কয়েকটা সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। সেই সংজ্ঞাগুলো কি কি? প্রথমটা হচ্ছে বংশগতি। প্রথম সংজ্ঞাটা কি বলতো? বংশগতি, অথবা এইটারই আরেকটা নাম হচ্ছে জেনেটিক ট্রান্সমিশন বা ইনহেরিটেন্স। কি বলা হয়? ইনহেরিটেন্স অথবা জেনেটিক ট্রান্সমিশন। জেনেটিক ট্রান্সমিশন। আচ্ছা, সহজ বাংলা ভাষায় যদি বলতে চাই তাহলে এই জিনিসটার মানে কি দাঁড়াবে? বংশগতি মানে কি? বংশের মধ্যে যে গতি, সেটাই, তাই না? অর্থাৎ এই যে একই বংশে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বৈশিষ্ট্যগুলো, বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়, এই জিনিসটাকে কি বলা হয় বলতো? বংশগতি। তাহলে বংশগতি কাকে বলে? একটু লিখে ফেলো। মাতা পিতা থেকে তাদের বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকেই বলে বংশগতি। মাতা পিতা থেকে তাদের বৈশিষ্ট্যগুলো, এই যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আমাদের প্রথম প্রশ্ন থাকে যে বাচ্চাটা কার মতো দেখতে হয়েছে? বাবার মতো নাকি মায়ের মতো নাকি দাদার মতো নাকি দাদির মতো? কার মতো হয়েছে? তো এই যে মাতা পিতা থেকে তাহলে কিছু না কিছু বৈশিষ্ট্য কি সন্তান সন্ততিতে যায়? তাহলে এই কথাটাই লিখো যে মাতা পিতা থেকে তাদের বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকেই বলে বংশগতি বা ইনহেরিটেন্স বা জেনেটিক ট্রান্সমিশন। এইটারই আরেকটা নাম হচ্ছে হেরিডিটি। এটারই আরেকটা নাম কি বলতো? এটার আরেকটা নাম কি? সবগুলো একই জিনিসের নাম। আরেকটা নাম হচ্ছে হেরিডিটি। সবাই কি লিখেছো এটা? এই জিনিসটা লিখা হলে একটু রেসপন্স করো। জি ভাইয়া। যে মাতা পিতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? কি বলা হয় বলতো? হেরিডিটি। হেরিডিটি বা বংশগতি, অথবা কি ইনহেরিটেন্স, জেনেটিক অথবা কি জেনেটিক ট্রান্সমিশন। ট্রান্সমিশন। এখন লিখো জেনেটিক্স। জেনেটিক্স দিয়ে লিখো, জেনেটিআইসিএস, জেনেটিক্স বা বংশগতি বিদ্যা। এটা 2 নাম্বার টার্ম। বংশগতি বিদ্যা। এখানে লিখো যে জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স। জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা বংশগতিবিদ্যা। হয়? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। একটু সুন্দর করে লিখে রাখো যে জেনেটিক্স এর জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। কি নাম? জেনেটিক্স এর জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। লিখেছো? ভাইয়া সংখ্যাটা আরেকবার দিয়েন তো। জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকেই বলা হয় বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকেই বলা হয় বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্স এর জনক কে বলতো? জেনেটিক্স এর জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জন মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল।
আমরা এই দুইটা সংজ্ঞা জানলাম। এখন হেডিং দাও 3 নাম্বার সংজ্ঞা আমরা জানবো বংশগতি বস্তু, বংশগতীয় বস্তু, বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল। 3 নাম্বার হেডিং দিয়ে লিখো বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক MATERIAL। এখানে লিখো যে যেসব বস্তুর মাধ্যমে মাতা পিতা থেকে বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় সেসব বস্তুকেই বলে বংশগতীয় বস্তু। যেসব বস্তুর মাধ্যমে বৈশিষ্ট্যগুলো স্থানান্তর হচ্ছে ওই বস্তুগুলোকে কি বলা হয় বলতো? যেসব বস্তুর মাধ্যমে মাতা পিতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? জেনেটিক ম্যাটেরিয়াল বা বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু হিসেবে আমরা যদি চিন্তা করি প্রধান হবে ক্রোমোজোম। প্রধান কে হবে বলতো? প্রধান বংশগতীয় বস্তু কি? ক্রোমোজোম। ক্রোমোজোম। তোমাদের কি মনে আছে আমরা পড়েছিলাম যে এই ক্রোমোজোমের ভেতরেই আবার কি থাকে? ডিএনএ থাকে, তাই না? ক্রোমোজোমের ভেতরেই কি থাকে? ডিএনএ। ডিএনএ থাকে। তাহলে ক্রোমোজোমের পরিবর্তে তোমাকে ডিএনএও বলতে পারে, অথবা ডিএনএ এর ভেতর যদি আবার ঢুকি তাহলে সেখানে পাবো জিন, তাহলে তোমাকে জিনও বলতে পারে। কিন্তু যদি বলে প্রধান কোনটি, অ্যান্সার কি হবে? প্রধান ক্রোমোজোম। কোনটি? প্রধান হচ্ছে ক্রোমোজোম। তাহলে বংশগতীয় বস্তু কাকে বলে? যেসব বস্তুর মাধ্যমে মাতা পিতা থেকে বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় ওই বস্তুগুলোকে কি বলা হয়? ওই বস্তুগুলোকে কি বলা হয়? জেনেটিক ম্যাটেরিয়াল বা বংশগতীয় বস্তু। তাহলে প্রধান বংশগতীয় বস্তু কোনটা? ক্রোমোজোম। ক্রোমোজোম। কিন্তু আরো কি কি থাকতে পারে? ডিএনএ, জিন। ডিএনএ অথবা জিনও থাকতে পারে, কারণ ক্রোমোজোমের ভেতরে ঢুকলে পাবো জিন, ডিএনএ। ডিএনএ এর ভেতরে ঢুকলে কি পাবো? জিন। জিন। সবার কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এই তিনটা সংজ্ঞা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আলোচনা করব আমাদের যেটা আলোচ্য টপিক আজকে সেটা নিয়ে, অর্থাৎ আমরা এখন আলোচনা করব নিউক্লিক অ্যাসিড নিয়ে। কি নিয়ে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি? নাম থেকে মনে করার চেষ্টা করো, নাম থেকে বোঝার চেষ্টা করো। নিউক্লিক মানে এটা কোথায় থাকবে? নিউক্লিক মানে কোথায় থাকবে? নিউক্লিয়াসে থাকবে। আর অ্যাসিড মানে এটা কেমন হবে? অম্লীয় হবে না ক্ষারীয় হবে? অ্যাসিড যেহেতু, তাহলে এটা কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে? অম্লীয়। এটা হবে অম্লীয়। আমি এর সংজ্ঞাটাতে পরে যাচ্ছি, তার আগে আমাদেরকে জানতে হবে যে নিউক্লিক অ্যাসিডে কি কি থাকে। এই কি কি থাকে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই এর সংজ্ঞাটা দিতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই এই কিছুটা জায়গা একটু ফাঁকা রাখবো, সংজ্ঞা লেখার জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখবো, এবং এর ইতিহাসটা লেখার জন্য কিছুটা জায়গা, মোটামুটি অল্প কিছুটা জায়গা ফাঁকা রাখবো। ওকে, এখন আমরা চলে যাব এর গঠন। একটা নিউক্লিক অ্যাসিডের গঠনে আমি দুইটা টপিক বাদ দিয়ে দিলাম, এর সংজ্ঞা এবং ইতিহাস। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, আগে গঠনটা পড়বো। ওকে, দেখো নিউক্লিক অ্যাসিডের মধ্যে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? কয়টা জিনিস থাকে বলো তো? তিনটা জিনিস। এক নম্বরে যেটা থাকে তাকে বলে পেন্টোজ শর্করা। এক নম্বরে কি থাকে? পেন্টোজ শর্করা। পেন্টা কথাটার মানে কি বলতো? পেন্টা মানে পাঁচ,
আর পেন্টোজ কথাটার মানে এখানে কয় কার্বন থাকবে বলো তো? 5 কার্বন। 5 কার্বন। তাহলে এইটা হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। কত কার্বন? 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ শর্করা। এখন এইটা কি সেটা নিয়ে আমরা পরে জানবো। ওকে, এর ভেতরে কি কি থাকে সেটা নিয়ে পরে জানবো। 2 নম্বরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার। কি থাকে? নাইট্রোজেন যুক্ত কি থাকে? ক্ষার। এবং 3 নম্বরে যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। কি 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 অ্যাসিড বলতো? ফসফরিক। ফসফরিক অ্যাসিড। এইটাকে আমরা লিখি হচ্ছে H3PO4 হিসেবে। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। তাহলে কি কি জিনিস আছে বলতো একটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে? 3টি জিনিস। 3টা জিনিস, একটা পেন্টোজ শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, আর কি? ফসফরিক ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে এই 3টা জিনিস থেকে আমরা এই যে নিউক্লিক অ্যাসিড তার সংজ্ঞাটা দিতে পারি। তার সংজ্ঞাটা এবার লিখো, সংজ্ঞাটা লিখো। সংজ্ঞা, নিউক্লিক অ্যাসিড কি? এখানে লিখে ফেলো, নিউক্লিক অ্যাসিড হলো এই 3টা জিনিস সহকারে গঠিত। তাহলে আগে লিখো নিউক্লিক অ্যাসিড হলো কি কি দ্বারা গঠিত? পেন্টোজ শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার ও ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে নিউক্লিক অ্যাসিড হলো এই 3টা জিনিস দ্বারা গঠিত। তাহলে এই 3টা জিনিসের নাম লিখে ফেলো। কি কি দ্বারা গঠিত বলো তো? নিউক্লিক অ্যাসিড হলো কি কি দ্বারা গঠিত বলো? পেন্টোজ শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, আর কি? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত একটি অম্লধর্মী পদার্থ। একটি কি ধর্মী পদার্থ? অম্লধর্মী। অম্লধর্মী পদার্থ যা নিউক্লিয়াসে অবস্থান করে এবং বংশগতির ধারা নিয়ন্ত্রণ করে। যা কোথায় অবস্থান করে বলতো? এই নিউক্লিক অ্যাসিডটা নাম থেকেই বোঝা যাচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করে এবং কি নিয়ন্ত্রণ করে বলতো? বংশগতির ধারাকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা কি লিখছি সংজ্ঞাটা কে বলতে পারবা? একজন একটু বলো তো, কে বলতে পারবা? আমি বলবো। বলো সাকিব। নিউক্লিক অ্যাসিড হলো পেন্টোজ শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার ও ফসফোলিপিড অ্যাসিড দ্বারা গঠিত একটি অম্লধর্মী পদার্থ যা নিউক্লিয়াস এ অবস্থান করে এবং বংশগতির ধারা অব্যাহত রাখে। বংশগতির ধারা অব্যাহত রাখে। ক্লিয়ার? তাহলে আমি কেন সংজ্ঞাটা আগে দিলাম না এটা কি বুঝতে পেরেছো? সংজ্ঞাটা দিতে হলে তোমাকে কি ইউজ করতে হবে? গঠনটা ইউজ করতে হবে। তো এই জন্য তোমাকে আগে সংজ্ঞাটা দিলাম না। ওকে, আমরা আগে গঠনটা পড়লাম, সেখান থেকে আমরা সংজ্ঞাটা লিখলাম যে নিউক্লিক অ্যাসিড কি। এখন আমাদের যেটা জানতে হবে যে নিউক্লিক অ্যাসিড আসলে কয় ধরনের, এটা টাইপ বা ধরন কয় ধরনের। মনে রাখবা একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে লেভেইন। যার নাম কি? লেভেইন। বিজ্ঞানী লেভেইন নিউক্লিক অ্যাসিডকে 2 ভাগে ভাগ করেন। বিজ্ঞানী লেভেইন কি করেন? কয় ভাগে বিভক্ত করেন? নিউক্লিক অ্যাসিডকে কয় ভাগে? 2 ভাগে ভাগ করেন। একটাকে বলা হয়, আমি শর্ট ফর্মটা লিখছি, ডিএনএ। এটার ফুল ফর্মটা কি বলতো? অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এবার বলো দ্বিতীয়টা কি? আরএনএ।
এটার ফুল ফর্ম কি হবে বলো তো? রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক রাইবো অ্যাসিড। নিউ সিএলআইসিক্লিক অ্যাসিড, রাইবো ভাইয়া নিউক্লিক। হ্যাঁ বলো। ভাই নিউক্লিক অ্যাসিড বানানটা মনে হয় ভুল হয়েছে। NEU না ভাই NuCl EIC, আচ্ছা CLEIC হবে। যাই হোক, এটা একটু ঠিক করে নিও, সমস্যা নেই। ঠিক আছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড, এই দুইটা ভাগে ভাগ করেন। এখন এই যে দুইটা ভাগ আছে, এই দুইটা ভাগের মধ্যে কে কোথায় থাকে সেটা আমাদের জানতে হবে। কে কোথায় থাকে সেটা আমাদের জানতে হবে। তো আমরা প্রথমেই জানবো ডিএনএটা কোথায় থাকে, তারপরে জানবো আরএনএটা কোথায় থাকে। এখানে লিখো ডিএনএ এর 90% থাকে নিউক্লিয়াসে। 90% থাকে কোথায়? নিউক্লিয়াসে। বাকি 10% থাকে সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজম এ। এই 10%টা কোথায় থাকে বলো তো? সাইটোপ্লাজমের কোন কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে বলো? মাইটোকন্ড্রিয়া এবং কি? মাইটোকন্ড্রিয়া এবং কি? সাইটোপ্লাজমে কয়টা জায়গায় ডিএনএ থাকে? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই দুইটা জায়গায় ডিএনএ থাকে। আর আরএনএটা হচ্ছে এর উল্টা। আরএনএটা হচ্ছে এর উল্টা। আরএনএ তে 90%ই থাকে সাইটোপ্লাজমে। 90% থাকে কোথায়? ডিএনএ এর উল্টা। 90%ই থাকে সাইটোপ্লাজমে, বাকি 10% থাকে নিউক্লিওলাসে। কোথায়? নিউক্লিয়াস না কিন্তু, ওই নিউক্লিওলাস মানেই নিউক্লিয়াস, একই জিনিস। তাহলে কে কোথায় থাকে? ডিএনএ আরএনএ দুই প্রকার সেটা জানছি, কে কোথায় থাকে সেটা আমাদের জানতে হবে। যে ডিএনএ 90%ই কোথায় থাকে বলতো? নিউক্লিয়াসে। আর আরএনএ 90% কোথায় থাকে? সাইটোপ্লাজমে। ডিএনএ তে বাকি 10% কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে। আরএনএ এর বাকি 10% কোথায় পাওয়া যায়? নিউক্লিওলাসে। ক্লিয়ার এইটুকু? এইটুকু ক্লিয়ার? হ্যালো, এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা চলে যাব নিউক্লিক অ্যাসিডের গঠন পার্টটাতে। এই গঠন পার্টটাতে আমরা জাস্ট নামগুলো জেনেছিলাম সংজ্ঞাটা দেওয়ার জন্য। তাহলে কি কি জিনিস পড়েছিলাম বলতো গঠনে? নিউক্লিক অ্যাসিডের গঠনে কি কি জিনিস পেয়েছিলাম? এক নম্বরে কি ছিল? পেন্টোজ। এটা আর লেখার দরকার নাই, ওখানে লিখছো, আর লেখার দরকার নাই। এক নম্বরে কি ছিল? পেন্টোজ শর্করা। দুই নম্বরে কি ছিল? নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন যুক্ত কি? ক্ষার। আর তিন নম্বরে কি ছিল? ফসফরিক অ্যাসিড। এই তিনটা জিনিস থাকে। এখানে সাইডে একটু ওই গঠনের সাইডটাতে একটু লিখে নাও, এরকম একটা বক্স করে বা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নাও। এখানে নাইট্রোজেন থাকে 15%। কতটুকু? আর ফসফরাস থাকে হচ্ছে 10%। কত পার্সেন্ট? 10%। এই কথাটা একটু গঠনের পাশে লিখে নাও। লিখেছো? নাইট্রোজেন কত পার্সেন্ট? 15%। আর ফসফরাস কত পার্সেন্ট? 10%। ভেরি গুড। এখন আমরা চলে যাব এই যে নিউক্লিক অ্যাসিডটা আছে, নিউক্লিক অ্যাসিডের গঠনের যে উপাদানগুলো আমরা পড়লাম তার ডিটেইলসে। তাহলে প্রথম উপাদান কি ছিল বলতো? আমরা তিনটা উপাদান পড়েছি। প্রথম উপাদান কি ছিল? পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা। আচ্ছা, পেন্টোজ শর্করা যেটা থাকে, পেন্টোজ কথাটার মানে কি বলেছি? পেন্টোজ কথাটার মানে কি? এখানে লিখো যে পেন্টোজ কথাটার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা। এই 5 কার্বন বিশিষ্ট শর্করা অনেক হতে পারে, অনেকগুলো হতে পারে।
রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, জাইলোজ, জাইলুলোজ, অ্যারাবিনোজ, অনেকগুলো হতে পারে। ঠিক আছে, তা আমাদের এই ডিএনএ আর আরএনএ তে যেগুলো থাকে তারা হচ্ছে রাইবোজ এবং কি বলতো, ডিঅক্সিরাইবোজ। রাইবোজ এবং কি, ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ। তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা কয়টা থাকে বলতো? কয়টা থাকে? দুইটা। দুইটা। যদি 5 কার্বন বিশিষ্ট শর্করাটা রাইবোজ হয় তাহলে একটু নামটা থেকে চিন্তা করো তো, রাইবোজ শর্করা হলে সেটা কোন নিউক্লিক অ্যাসিড হবে? রাইবোজ শর্করা হলে সেটা কোন নিউক্লিক অ্যাসিড হবে? রাইবো নিউক্লিক অ্যাসিড। আর যদি এই 5 কার্বন বিশিষ্ট শর্করাটা ডিঅক্সিরাইবোজ হয়, ডিঅক্সিরাইবোজ হয়, তখন এটা কি হবে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। তাহলে এই 5 কার্বন শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা ডিএনএ তে কোনটা থাকে, আরএনএ তে কোনটা থাকে বলো? 5 কার্বন বিশিষ্ট শর্করা ডিএনএ তে কোনটা থাকে? ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ। আর আরএনএ তে কোনটা থাকে? রাইবোজ। রাইবোজ। অথবা এভাবেও বলতে পারে যে যদি রাইবোজ শর্করা হয় তখন সেই নিউক্লিক অ্যাসিডটার নাম কি? আরএনএ। আরএনএ। আর যদি ডিঅক্সিরাইবোজ শর্করা হয় তখন ওই নিউক্লিক অ্যাসিডটার নাম কি? ডিএনএ। ডিএনএ। ক্লিয়ার এটুকু? জি ভাইয়া। এখন তোমাদেরকে জাস্ট একটু এর গঠনটা সম্পর্কে ধারণা দেই। রাইবোজের গঠনটা যদি আমরা দেখি, রাইবোজেও 5টা কার্বন থাকে, 1, 2, 3, 4, 5। প্রথমটাতে থাকে এরকম সিএইচও, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনে থাকে CH2OH। এই 2, 3, 4 এগুলোতে এক পাশে থাকে OH, এক পাশে H, এক পাশে OH, আরেক পাশে H, এক পাশে OH, আরেক পাশে কি H। এইটা কার গঠন বলতো? রাইবোজের গঠন। আচ্ছা, এখন আসি ডিঅক্সিরাইবোজের গঠন। ডিঅক্সিরাইবোজের গঠনটাও সেম টু সেম, একেবারে এইটা যা ওই ডিঅক্সিরাইবোজও তা। সিএইচও কয় কার্বন দিব? 1 এর 2, 3, 4, CH2OH 5 কার্বন। এখন আসো, এই 3 এবং 4 নাম্বার একদম হুবহু সেম, শুধু এই 2 নাম্বার কার্বনটাতে দেখো তো এই পাশে কি আছে? রাইবোজের ক্ষেত্রে এখানে কি আছে? ওএইচ। OH। এখানটাতে শুধু H থাকে, দুই সাইডেই শুধু কি থাকে? H থাকে। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? কত নাম্বার কার্বনে বলো? 2 নাম্বার। 2 নাম্বার কার্বনে। কি পার্থক্য বলো তো? এখানে ওএইচ, এখানে এইচ। আচ্ছা, এখন তোমরা কি একটা বিক্রিয়ার নাম জানো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। জি ভাই। ডিকার্বক্সিলেশন অ্যালকেন উৎপাদনে পড়ছো তোমরা, তাই না? জি ভাইয়া। হ্যাঁ। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কি হয়? একটা CO মূলক বা কার্বক্সিল মূলক অপসারিত হয়। কার্বক্সিল মূলক যেহেতু অপসারিত হচ্ছে, এই জন্য এই বিক্রিয়াটার নাম কি বলতো? ডিকার্বক্সিলেশন। বিক্রিয়ার নাম কি? ডিকার্বক্সিলেশন। তাহলে এই জায়গায় কি অপসারিত হয়ে এই রাইবোজ থেকে এটা তৈরি হইলো বলতো? রাইবোজ থেকে কোন জিনিসটা অপসারিত হইছে? সরে গেছে, অক্সিজেন সরে গেছে। রাইবোজ থেকে যদি এই 2 নাম্বারের একটা অক্সিজেন বিয়োগ করো তাহলেই কি হয়ে যাবে বলতো? রাইবোজ থেকে একটা অক্সিজেন বিয়োগ করলেই তো এই পাশের জিনিসটা পেয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে এইটার নাম কি হবে? কি অপসারণ করলাম আগে বলতো? অক্সিজেন অপসারণ করলাম। তাহলে এইটার শুরুটা কি হবে? অক্সি। কোথা থেকে অপসারণ করলাম? রাইবোজ থেকে। তাহলে পুরা নামটা কি হবে? রাইবোজ থেকে অক্সিজেন অপসারিত হয়েছে, এই জন্য নামটা কি হয়েছে?
ডিঅক্সিরাইবোজ। রাইবোজ। তাহলে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে তফাৎটা কোথায় বলো তো? কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে। এবং এই তফাৎটা কি? 2 নাম্বার কার্বনে রাইবোজে OH থাকে, কিন্তু ডিঅক্সিরাইবোজে কি OH এর পরিবর্তে শুধু কি থাকে? H থাকে। H থাকে। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের গঠন প্রায় একই রকম, পার্থক্য শুধু এটাই যে ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে অক্সিজেন অনুপস্থিত। ডিঅক্সিরাইবোজের কত নাম্বার কার্বনে অক্সিজেন অনুপস্থিত? 2 নাম্বার। 2 নাম্বার কার্বনে। তাহলে ডিঅক্সিরাইবোজের নামটা কেন ডিঅক্সিরাইবোজ, এটা কি সবার ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে? তাহলে তোমাদের না পেন্টোজ ভাইয়া। শর্করা থেকে এইটুকুই জানতে হবে, আর কিচ্ছু জানতে হবে না। তোমাদের বিভিন্ন কলেজে অনেক সময় অ্যাডিনিন, গুয়ানিন, এই যে নাইট্রোজেন ক্ষারগুলো এদের সংকেত দিয়ে দেয়, কিন্তু আসলে এগুলো পরীক্ষায় লাগে না। ওকে, তাহলে দেখো পেন্টোজ কথাটার মানে কি? এটা কত কার্বন বিশিষ্ট শর্করা? 5 কার্বন। 5 কার্বন বিশিষ্ট শর্করা। এটা যদি আরএনএ হয় তখন পেন্টোজ শর্করাটার নাম কি? রাইবোজ। রাইবোজ। যদি ডিএনএ হয় তখন পেন্টোজ শর্করাটার নাম কি? ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুইটার গঠন কি আলাদা? আহামরি আলাদা কিছু? আহামরি আলাদা কিছু না, দুইটার গঠন অলমোস্ট সেম। পার্থক্যটা কোন জায়গায়? OH আর H এ। কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনে OH। কোথায় OH থাকে আর কোথায় O থাকে না? শুধু H থাকে, বলো তো? রাইবোজে OH থাকে আর ডিঅক্সিরাইবোজে শুধু H থাকে। ডিঅক্সিরাইবোজে শুধু H থাকে, ওটা অপসারিত হয়, এজন্যই নামটা কি ডিঅক্সিরাইবোজ। রাইবোজ। এখন আসো নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন যুক্ত ক্ষার। নাইট্রোজেন ঘটিত ক্ষার, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলোকে আমরা এদের রিং সংখ্যার উপর ভিত্তি করে ভাগ করি। কিসের উপর ভিত্তি করে? কিসের উপর ভিত্তি করে বলো তো? রিং সংখ্যা। রিং তোমরা কি সংখ্যা। এইরকম গঠনগুলোর সাথে পরিচিত? এরকম গঠনের সাথে পরিচিত? জি ভাইয়া। এই গঠনটাকে কি বলা হয়? অ্যারোমেটিক সাইকেল, অ্যারোমেটিক চক্র বলা হয়। এটাকে কি বলা হয়? এই যৌগটার নাম বেনজিন, কিন্তু যদি ধরো এরকম করে আরো বাড়াই দিলাম তাহলে কি হবে? এটা কি আর বেনজিন থাকবে? থাকবে না, এটা হয়ে যাবে অন্য কিছু একটা অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, এখন এই রকম যৌগগুলোর এই যে এইটা একটা রিং, এইটা একটা রিং, এগুলো কি এক একটা কি রিং বা চক্র? এগুলো কি এক একটা রিং বা চক্র। তো এই নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলো হচ্ছে এক একটা অ্যারোমেটিক যৌগ। নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলো কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ। তাহলে এদের অবশ্যই এখানে কি থাকবে বলতো? এদের গঠনে অবশ্যই কি থাকবে? রিং থাকবে। তোমরা 9-10 পড়েছিলা, এরা হচ্ছে 4, 5, 6 সদস্যের কি সমতলীয় চাক্রিক যৌগ, যেখানে কি থাকে? একান্তর কি থাকে? দ্বিবন্ধন থাকে। তাহলে তোমরা তো এই জিনিসটা পড়ে আসছো, তাহলে এখানে অবশ্যই কি থাকবে? এরা যেহেতু অ্যারোমেটিক যৌগ, তাহলে কি থাকবে বলতো? রিং থাকবে। রিং থাকবে, রিং থাকবে, এইটুকু মনে রাখো, রিং থাকবে। তো এই রিং কয়টা আছে এটার উপর ভিত্তি করে আমরা এটাকে 2 ভাগে ভাগ করি। রিং কয়টা আছে এটার উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করি বলতো? 2 ভাগে। 2 ভাগে। রিং থাকতে পারে 2টা অথবা থাকতে পারে 1টা। রিং সংখ্যা কত হতে পারে? রিং সংখ্যা কত হতে পারে? 2 অথবা কি 1। যদি 2টা রিং থাকে তাহলে এর গঠনটা বড় হবে না ছোট হবে? বড় হবে। আর যদি একটা রিং থাকে তাহলে গঠনটা বড় না ছোট? ছোট হবে। গঠনটা ছোট। এখন দেখো, এই যে যেখানে 2টা রিং থাকে, এইখানে একটা ট্রিক্স মনে রাখবা, যে গঠন যার বড়, গঠন যার বড়, নাম তার ছোট। নাম তার কি হবে বলতো? গঠন যার বড়, নামটা তার ছোট।
আমাদের কাছে দুইটা নাম আছে, একটা হচ্ছে পিউরিন, আমি এটা আপাতত লিখে দিচ্ছি, আরেকটা হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিন, পাইরিমিডিন। একটু তাহলে এই উপরের সূত্রটা অনুযায়ী বলো তো 2 রিং বিশিষ্টটাকে কি বলবো? পিউরিন। পাইরিন। 2 রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারগুলোকে আমরা কি বলবো? পিউরিন। 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 কারণ এই যে বলছি দুইটা রিং মানে গঠন কি বড়, তাহলে এই দুইটা নামের মধ্যে কার নামটা ছোট? গঠন যার বড়, পিউরিন। নাম তার কি ছোট। ছোট। তাহলে যেখানে দুইটা রিং থাকবে সেই 2 রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারগুলোকে কি বলা হয়? পিউরিন। পিউরিন। আর যেখানে একটা রিং থাকবে সেই গঠনটা কি হবে? ছোট, তাহলে তার নামটা কি হবে? গঠন ছোট, পাইরিমিডিন। নাম কি হবে? বড়, নামটা কি হবে? পাইরিমিডিন। পাইরিমিডিন ক্ষার। ওকে, একটা হচ্ছে পিউরিন ক্ষার, আরেকটা কি বলতো? একটা পিউরিন পাইরিমিডিন ক্ষার, ক্ষার। আরেকটা কি? পাইরিমিডিন ক্ষার। এখন আসো, পিউরিন ক্ষার আছে দুইটা। পিউরিন ক্ষার আছে কয়টা? দুইটা। পিউরিন ক্ষার আছে দুইটা। একটা হচ্ছে অ্যাডিনিন, ADININE, অ্যাডিনিন। বানানটা কি ঠিক আছে? ADE সম্ভবত, ADENINE, অ্যাডিনিন। আর দ্বিতীয়টা হচ্ছে গুয়ানিন, GUANINE, গুয়ানিন। অ্যাডিনিনকে সংক্ষেপে A দ্বারা লেখা হয়, গুয়ানিনকে সংক্ষেপে G দ্বারা লেখা হয়। ওকে, আচ্ছা, তাহলে বাকি যেই তিনটা আছে এগুলো কি? পাইরিমিডিন ক্ষার তাহলে কয়টা হবে বলো তো? পিউরিন ক্ষার দুইটা। পিউরিন ক্ষার কয়টা? দুইটি। দুইটা। একটা হচ্ছে অ্যাডিনিন, আরেকটা কি? গুয়ানিন। গুয়ানিন। পাইরিমিডিন ক্ষার কয়টা? পাইরিমিডিন ক্ষার হচ্ছে তিনটা। তিনটা। এর সাথে কি লাগে বলো তো? টি। এর সাথে লাগে টি। থায়ামিন। এটার পূর্ণরূপ কি বলতো? থাইমিন। থাইমিন। THYMINE, থাইমিন বা টি। টি না লাগলে সেখানে কি লাগতো? ইউরাসিল। ইউরাসিল। তাহলে ইউ। আরেকটা আছে জি এর সাথে যে লাগে সে কে? সাইটোসিন। CYTOSINE, সাইটোসিন বা সি। এইটুকু ক্লিয়ার? ভাইয়া ওইদিকে দেখা ইউরাসিল এবং সাইটোসিন, এই তিনটা হচ্ছে পাইরিমিডিন ক্ষার। তাহলে পিউরিন ক্ষার কয়টা বলতো? দুইটা। পিউরিন ক্ষার দুইটা। পাইরিমিডিন ক্ষার কয়টা বলতো? তিনটা। পাইরিমিডিন ক্ষার তিনটা। এখন তাহলে তোমরা একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে একটা মেন নাম হচ্ছে দিনা। কি নাম? দিনা। ফেসবুকীয় ভাষায় DNA দিয়ে কি? দিনা। ওকে, আচ্ছা, দিনাকে, দিনার বাসা চট্টগ্রাম। চট্টগ্রামে একটা জায়গা আছে যেটাকে বলে GC মোড়, GEC মোড়। কি মোড়? GC। GC মোড়। তাহলে আমরা এই কথাটাই লিখবো যে দিনা এট জি, ই এর এই টানটা দিব না, জাস্ট এই মাঝের টানগুলো দিব। GC, দিনা এট কোথায়? GC মোড। GC। তাহলে দিনা আছে GC তে। এখানটায় আমরা বুঝতে পারতেছি যে ডিএনএ তে কি কি আছে বলতো? এটি এবং কি? এটি এবং GC। কি থাকে? ডিএনএ তে কি কি থাকে? GC। পিউরিন ক্ষার থাকে হচ্ছে A আর G, পাইরিমিডিন ক্ষার থাকে থাইমিন আর সাইটোসিন। ওকে, তাহলে ডিনা এট কোথায়? GC। জি এবং সি এর মাঝে কয়টা মানে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? তিনটা। তিনটা। তাহলে এ এবং টি এর মাঝে কয়টা থাকবে? হয় তিনটা না হয় দুইটা। GC এর মাঝে তিনটা আছে, তাহলে এটি এর মাঝে কয়টা থাকবে? দুইটা। দুইটা। এটি এর মাঝে থাকবে দুইটা।
ক্লিয়ার? তাহলে ডিএনএ তে কোন কোন ক্ষার আছে বলো তো? পিউরিন কি কি আছে আগে বলো? এ জি অ্যাডিনিন আর দুইটাই আছে, ওকে। আর পাইরিমিডিন কি কি আছে? থাইমিন আর কি? সাইটোসিন। 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 তাহলে এখন আরএনএ তে কি কি থাকবে বলে ফেলো একটু। আরএনএ তে কি কি থাকবে? এ টি থাকবে না ইউ থাকবে বলো? এ ইউ জি সি। আরএনএ তে কি থাকবে বলো? ডিএনএ তে আছে এটিজিসি, আরএনএ তে কি থাকবে? আরএনএ তে কি থাকবে? AUGC। এ ইউ জি সি। সবার কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে এই ভাগটা করলাম নাইট্রোজেন ক্ষারের? বলে ফেলো। রিং রিং সংখ্যার উপর। রিং সংখ্যা যার দুইটা তার নামটা হবে ছোট। কি নাম তার? পিউরিন। পিউরিন। আর যার রিংটা এক, রিং সংখ্যা একটা, তাহলে নামটা কি হবে? বড়। পাইরিমিডিন। কি নাম? পাইরিমিডিন। পাইরিমিডিন ক্ষার টোটাল কয়টা? তিনটি। তিনটা। তিনটা। একটা হচ্ছে থায়ামিন, ইউরাসিল, আর একটা কি? সাইটোসিন। সাইটোসিন। আর পিউরিন ক্ষার টোটাল কয়টা? দুইটা, অ্যাডিনিন আর গুয়ানিন। গুয়ানিন। ওকে। আচ্ছা, এখন আমরা তো এদের ডিএনএ তে কে কে থাকে বলো তো? ডিএনএ তে থাকে এটি জিসি। আরএনএ তে কে কে থাকে? AUGC। জিসি। এ ইউ জি সি। ঠিক আছে, আরএনএ তে কে কে থাকে? এ ইউ জি সি। তাহলে তোমার প্রশ্ন এটা আসলো যে আরএনএ তে থাকে না কোনটি? এ টি জি সি। অ্যান্সার কি হবে? টি। আচ্ছা ভাইয়া, এখানে আরএনএ এর মধ্যে কি বন্ধন থাকবে না, বন্ড থাকবে না? একই বন্ধন। এ আর ইউ এর মাঝে দুইটা বন্ধন, জি আর সি এর মাঝে তিনটা বন্ধন। বন্ধনগুলো একই, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, এখন আসি এই যে আমাদের ক্ষারগুলো, এদের নামের ইতিহাসটা কি? নামের ইতিহাসটা আমাদের সুন্দর করে একটু জানতে হবে। নামের ইতিহাস এখানে একটু লিখে ফেলো যে এ দিয়ে যেটা অ্যাডিনিন, ADENINE, অ্যাডিনিন নামটা আসছে অ্যাডিনো থেকে। কোথা থেকে? অ্যাডিনো অ্যাডিনো বা থেকে। গ্রন্থি। অ্যাডিনো বা কি? গ্রন্থি। অ্যাকচুয়ালি আমাদের যে থাইমাস গ্ল্যান্ড আছে, সেই থাইমাস গ্ল্যান্ড থেকে প্রথম এটা আবিষ্কার করা হয়েছিল। থাইমাস নামে আমাদের একটা গ্রন্থি আছে। সেই গ্রন্থি থেকে, অ্যাকচুয়ালি এটা কোন গ্রন্থি থেকে আবিষ্কার করা হয়েছে বলো বলো তো? থাইমাস গ্রন্থি। তো প্রথম মনে রাখবা এটা হচ্ছে গ্রন্থি বা অ্যাডিনো থেকে আবিষ্কার করা হয়েছে, এজন্য আমরা এটাকে কি বলি? অ্যাডিনিন। অ্যাডিনিন। এরপরে আরেকটাও ওই একই গ্রন্থি থেকে আবিষ্কার করা হয়েছে, তাহলে ওইটাকে তো আর অ্যাডিনো নাম দেওয়া যায় না, তাই না? একটাকে তো আমরা অ্যাডিনো নাম দিয়ে দিছি। এইবার আমরা ওই গ্রন্থিটার স্পেসিফিক নাম দিয়ে তার নাম দিলাম থাইমিন, THYMINE। এটার নাম দিলাম থাইমাস গ্ল্যান্ড থেকে। এর নাম কি দিলাম বলতো? থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি থেকে এটা, এটাও গ্রন্থি, এটাও গ্রন্থি, এটাও থাইমাস, এটাও থাইমাস। কিন্তু আগেরটাতে আমরা ভাবি নাই যে এর পরেও এখান থেকে আরেকটা আবিষ্কার হবে। তো জাস্ট জেনারেলাইজড একটা নাম দিয়ে দিছি যে গ্রন্থি থেকে পাইছি এই জন্য অ্যাডিনো। কিন্তু পরেও দেখা গেল আরেকটা পাওয়া গেল, সেটাও থাইমাস থেকে। তো এই জন্য আর দ্বিতীয়টাকে ওই অ্যাডিনো দিয়ে দেওয়া হয় নাই, বরং স্পেসিফিক ভাবে থাইমাসের নাম থেকেই দেওয়া হয়েছে। তো এটা মনে রাখবা, থাইমাস গ্রন্থি থেকে নামটা কি আসছে বলতো? থায়ামিন। থায়ামিন। থায়ামিন না, কিন্তু ভুলেও বলবা না। কি নাম আসছে বলো? থায়ামিন। থাইমিন, THY, থাইমিন। থায়ামিন বললে ওটা আবার ভিটামিনে চলে যাবে। থায়ামিন বললে ওটা কি কোথায় চলে যাবে? ভিটামিন। ভিটামিন B1। তোমরা বি কমপ্লেক্সের নাম শুনছো? ভিটামিন বি হ্যাঁ। কমপ্লেক্স, ওখানে টোটাল 8টা ভিটামিন আছে। B1 থেকে 12 এর মধ্যে কয়টা ভিটামিন আছে? 8টা 8টা। ভিটামিন আছে। তো তার মধ্যে একটার নাম থায়ামিন, একটার নাম রিবোফ্লাভিন, একটার নাম নিকোটিনিক অ্যাসিড, পেন্টাথায়ানিন, এরকম অনেকগুলো নাম আছে, ফলিক অ্যাসিড। টোটাল ওখানে 8টা ভাগ আছে। তো থায়ামিন কথাটা বললে কোথায় চলে যাবে ওইটা? ওই বি ভিটামিনের মধ্যে। আমরা সঠিক উচ্চারণটা শিখবো। এখানে সঠিক উচ্চারণ কি হবে? থায়ামিন নাকি থাইমিন? থায়ামিন। থাইমিন। ওকে। থায়ামিন।
আচ্ছা এবার আসো 3 নাম্বার নাম। 3 নাম্বার নাম হচ্ছে গুয়ানিন। গুয়ানিন নামেই বলা আছে এটা কোথা থেকে আবিষ্কার হয়েছে। গু গু কথাটা আমরা খারাপ অর্থে ব্যবহার করলেও এটা হচ্ছে মল। তাহলে গুয়ানিন কোথায় থেকে? গুয়ানো কথাটার মানে মল। গুয়ানো কথাটার মানে কি? গুয়ানিন এই কথাটা আসছে কোথা থেকে? গুয়ানো থেকে। কোথা থেকে? গুয়ানো। গুয়ানো মানে হচ্ছে বাদুড়ের পরন্ত মল বা সি বার্ড। সি বার্ড যেগুলো আছে কক্সেস বাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে অনেক এরকম পাখি দেখতে পাবা। এই সি বার্ডের পরন্ত মলটাকেই বলা হয় গুয়ানো। গুয়ানো কাকে বলা হয়? সেখান থেকে প্রথম পাওয়া গেছিল এটা। এজন্য এই এটাকে কি বলা হয়? গুয়ানিন। ওকে, গুয়ানো মানে কি? বাদুড়, বাদুড় বা সি বার্ড এর পড়ন্ত মল। ওকে, আচ্ছা এবার চলে আসো লাস্টেরটা, সাইটোসিন। সাইটোস বা কাইটোস কথাটার মানে কি বলছিলাম? সাইটোস বা কাইটোস কথাটার মানে কি বলছিলাম বলতো? কোষ। কোষ। তাহলে এইটা প্রথম কোষ থেকে আবিষ্কার করা হয়েছে। কোষ বা সেল থেকে প্রথম আবিষ্কার করা হয়েছে, এজন্য এটার নাম কি? সাইটোসিন। তাহলে নামের ইতিহাসগুলো ক্লিয়ার? নামের ইতিহাসগুলো ক্লিয়ার? ডিএনএ তে যেই 4টা পেয়েছি আমি সেগুলোই বললাম। নামের ইতিহাসগুলো ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? হুম, না ভাইয়া। নাইট্রোজেন ক্ষার আমরা পড়ে ফেললাম। এখন চলে ভাইয়া, আসছো। হ্যাঁ বলো। নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞার পরে ইতিহাসের জন্য ফাঁকা রাখতে বলছিলেন, ওখানে কোনো ইতিহাস নাই? আচ্ছা ওখানে তো ওই বলে ফেলছি, প্রকারভেদে ইতিহাস চলে আসছে, আরো আছে। ফ্রেডরিক মিশার প্রথম পুঁজ থেকে এটা আবিষ্কার করছিল, তারপরে এটার নাম দিছিল নিউক্লিন। নিউক্লিন থেকে পরে আবার এটা যেহেতু একটা অম্লধর্মী পদার্থ, সেখান থেকে এর নামকরণ করা হয়েছে নিউক্লিক অ্যাসিড। এরকম অনেকগুলো ইতিহাস আছে, কিন্তু ওইটা আসলে লাগে না। লেভিনেটটা লাগে যে ডিএনএ এবং আরএনএ দুই রকম, এই দুইটা ভাগে ভাগ করছেন কে, এইটা লাগে। এটা আমি ওই প্রকারভেদে একসাথে ঢুকাই দিছি, বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি জানলাম? রাইবোস আর ডিঅক্সিরাইবোস অর্থাৎ পেন্টোজ শর্করা। 2 নম্বরে কি জানলাম? নাইট্রোজেন ঘটিত কি? ক্ষার। আচ্ছা, পিউরিন আর পাইরিমিডিনের সাধারণ সংকেতটা জানতে হবে। পিউরিন আর পাইরিমিডিনের সাধারণ সংকেতটা কি? ওই যে একটু আগে পিউরিন লিখছিলাম না? হুম, এই পিউরিন আর পাইরিমিডিনের সাধারণ একটা সংকেত আছে। পিউরিন গুলোর সাধারণ সংকেত আর পাইরিমিডিনের সাধারণ সংকেত। পাইরিমিডিন মনে রাখবা, পিউরিনের সাধারণ সংকেত হচ্ছে CHN। CHN, এখানেও CHN, কার্বন, হাইড্রোজেন এবং কি নাইট্রোজেন। সংখ্যাটা মনে রাখবা, পিউরিনের ক্ষেত্রে ক্রমটা হবে 544। কত হবে? 544। আর পাইরিমিডিনের ক্ষেত্রে হবে 442। কত হবে বলো? 442। তাহলে এইটার ফুল সংকেত কি দাঁড়াবে? C5H4N4। এইটা কি দাঁড়াবে? C4H4N2। ক্লিয়ার? তাহলে পিউরিনে এখানেও CHN, এখানেও কি CHN। এর সংখ্যাটা কত বলো তো? পিউরিন মানে কি? পিউরিন মানে কি? 500। বলো 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 বলো, 500 কত? 44। 44। আর পাইরিমিডিন মানে কি? 442। 442। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। সংকেতটা আমি তখন পড়াইনি, এটা পড়াই দিলাম। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। 3 নাম্বার কি ছিল? আমরা পেন্টোজ শর্করা পড়েছি, নাইট্রোজেন ক্ষার পড়েছি। 3 নাম্বার কি?
ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডটা মনে রাখবা, এর সংকেতটা শুধু জানতে হবে কি, H3PO4। এবং এখানে লিখো যে এই ফসফরিক অ্যাসিডটা এইটার একটা হাত OH এর সাথে যুক্ত থাকে, আর আরেকটা হাত, আর বাকি দুইটা হাত H3PO4। তাহলে এর যোজনী কত বলতো, কয়টা H দিতে পারবে? 3টা। কয়টা H দিতে আচ্ছা পারবে? ভাইয়া একটা 3টা। প্রশ্ন করি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আচ্ছা সাকিব, ভাইয়া, এই যে ফসফরিক অ্যাসিডের আগের নাম্বারটা কি ছিল, মানে হচ্ছে কি প্রকারভেদ ছিল? বুঝি নাই। এখানে ফসফরিক অ্যাসিড দিছেন না টপিক 3 নম্বরে, হ্যাঁ হ্যাঁ, তার এর আগেরটা আগেটা কি ছিল ছিল? নাইট্রোজেন ঘটিত ক্ষার। ও ঠিক মানে আছে। আমি 3টা উপাদান ডিটেইলস আলোচনা করতেছি, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে দেখো এখানে এখন ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের এখানে মনে রাখবা যে এই যে ফসফেটটা, ফসফেটের একটা হাত যুক্ত থাকে OH এর সাথে। কার সাথে? OH এর সাথে। একটা হাত যুক্ত থাকে OH এর সাথে, আর আরেকটা হাত যুক্ত থাকে আর বাকি দুইটা হাত যুক্ত থাকে এইরকম অক্সিজেনের সাথে। আর একটা হাত যুক্ত থাকে কার সাথে? OH এর সাথে, এইরকম। OH ঠিক আছে, এটা এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট জানলেই হবে। এবং মনে রাখবা এই ফসফরিক অ্যাসিড এটি থাকার কারণেই, এটি থাকার কারণেই কারণেই ডিএনএ বা আরএনএ বা নিউক্লিক অ্যাসিডটা কি হয়? অম্লধর্মী হয়। এই অ্যাসিডটা থাকার কারণে নিউক্লিক অ্যাসিডটা কি হয়? কেমন হয়? অম্লধর্মী। অম্লধর্মী হয়। ওকে, এইটুকু ক্লিয়ার? আমরা 3টা গঠন সম্পর্কে জানে ফেলছি। এখন চলে যাও, আমরা এখন 2টা সংজ্ঞা সম্পর্কে জানবো। এই সংজ্ঞা 2টা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম সংজ্ঞাটা হচ্ছে নিউক্লিওসাইড। প্রথম সংজ্ঞাটা কি? নিউক্লিও কি সাইড। এই নিউক্লিওসাইড জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। ধরো এইটা একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। এটা একটা কি? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা। এরকম করে একটা পঞ্চভুজ আঁকবা। কি আঁকবা? 1 2 1 2 3 4 5। কয়টা কোণ এটার? 5টা। ঠিক আছে, এরকম করে একটা পঞ্চভুজ আঁকবা। ভাইয়া এইটা বুঝি নাই। আটকে যাচ্ছে ভাইয়া, আরেকবার বল। আচ্ছা, এইটা একটা কি বলতো, এই জিনিসটা কি? পঞ্চভুজ। এটা একটা পঞ্চভুজ। এই গঠনগুলো কিভাবে আঁকতে হয় এটা আমরা 3 অধ্যায় যখন পড়বো, কোষ রসায়ন, তখন আমরা জানবো। আপাতত জাস্ট জেনে রাখো যে এরকম 5 কোণা একটা গঠন দিয়ে আমরা কি আঁকবো। এটা হচ্ছে একটা কি বলো? পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা। এইটার এই মাথাগুলোতে বিভিন্ন জিনিস থাকে, আমি একটু এঁকে দেখাই। এরকম করে প্রত্যেকটা কার্বনে 2টা করে হাত থাকে, প্রত্যেকটা কার্বনে 2টা করে হাত থাকে। এই লাস্ট কার্বনটাতে থাকে CH2OH। এত কিছু বলতে গেলে এখন তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। এটা আমরা ইয়াতে গিয়ে জানবো, 3 অধ্যায়ে গিয়ে জানবো। আপাতত জাস্ট একটু দেখে রাখো। এখন আসো, এই প্রত্যেকটার OH OH, এখানে একটা H, তারপরে হচ্ছে এই জায়গায় একটা H। যেহেতু ডিএনএ আঁকতেছি এই জন্য এখানে H দিলাম, OH না দিয়ে। আর এই জায়গাটাতে আমরা এই এই জিনিসটার সাথে যুক্ত হবে একটা নাইট্রোজেন ক্ষার। এটার সাথে যুক্ত হবে কি? একটা নাইট্রোজেন ক্ষার। এত কিছু মনে রাখার দরকার নাই, তুমি শুধু এত কিছু মনে রাখার দরকার নাই, এটা এখন মনে রাখতে গেলে গুলায় ফেলবা। তুমি শুধু এইরকম একটা পঞ্চভুজি গঠন আঁকো, এই গঠনটা কার এইটুকু শুধু মনে রাখো। এই গঠনটা কার? এটা হতে পারে রাইবোস, হতে পারে কি ডিঅক্সিরাইবোস। এক কথায় আমরা কি বলবো? পেন্টোজ পেন্টোজ শর্করা। শর্করা।
এই পেন্টোজ শর্করাটাকে আমরা নাম্বারিং করব। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এই যে এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর উপরের দিকে থাকে একটা, সেটা হচ্ছে এই জায়গায় একটা থাকে 5 নাম্বার। তাহলে নাম্বারিংটা কিভাবে হবে বলো তো? 1 2 3 4 এবং উপরে কি 5। এইটা হচ্ছে অক্সিজেন বন্ধন। এইটা কি, এই মাথাটা কি বলতো? মাথাটা কি? এটা হচ্ছে একটা অক্সিজেন অক্সিজেন বন্ধন। বন্ধন। আচ্ছা, যাই হোক, তাহলে এই পেন্টোজ শর্করার 1 নাম্বার কার্বনের সাথে সবসময় যুক্ত হয় হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার। 1 নাম্বার কার্বনের সাথে কি যুক্ত হয় এখানটায় বলো? এ অথবা টি অথবা জি অথবা সি, নাইট্রোজেন যুক্ত ক্ষার যে কেউ এখানে যুক্ত হতে পারে। তাহলে এই যে পেন্টোজ শর্করাটা আছে তার 1 নাম্বার কার্বনের সাথে কি যুক্ত হয় বলো? 1 নাম্বার কার্বনের সাথে কি যুক্ত হয়? এ হয় এ, না হয় টি, না হয় জি, না হয় কি সি, সি যে কোনো একটা নাইট্রোজেন ক্ষার যুক্ত হয়। তাহলে যদি এই পেন্টোজ শর্করার সাথে যে কোনো একটা এখানে যুক্ত হয়, এই দুইজন মিলে যে গঠনটা তৈরি করে, আমি কিন্তু এখানে 4 জনকে একসাথে যুক্ত করিনি, আমি অর দিয়ে বুঝাইছি। এখানে এ থাকতে পারে, অথবা কি থাকতে পারে, টি থাকতে পারে, অথবা কি থাকতে পারে, জি অথবা কি, 4টা একসাথে থাকবে না, এটুকু বুঝতে পারছো বলো? জি ভাইয়া। এখানে যে কোনো একটা থাকবে, আইদার এ অর টি অর জি অর সি। তাহলে এই যে পেন্টোজ শর্করা তার 1 নাম্বার কার্বনে যে কোনো একটা, এইটা কি, এগুলো কি নাইট্রোজেন যুক্ত কি, নাইট্রোজেন যুক্ত ক্ষার। তাহলে এই পেন্টোজ শর্করার 1 নাম্বার কার্বনে যখনই নাইট্রোজেন যুক্ত ক্ষার গঠিত হলো বা যুক্ত হলো, এই দুইজনকে একত্রে বলে নিউক্লিওসাইড। একত্রে কি বলে? নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইডে কি কি আছে আমাকে সহজ করে বলো? একটা পেন্টোজ শর্করা, আরেকটা কি নাইট্রোজেন যুক্ত ক্ষার, আরেকটা কি নাইট্রোজেন যুক্ত ক্ষার। এইখানে যে বন্ধনটা থাকে এটাকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন। কি বন্ধন? কি বন্ধন বলতো? গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এখান থেকে কি আমরা নিউক্লিওসাইডের সংজ্ঞা দিতে পারবো বলতো? ভাইয়া এই পেন্টোজ শর্করাকে ওই পঞ্চভুজ গঠনটাকে বলা হচ্ছে। হ্যাঁ, এই পঞ্চভুজ গঠনটাকে বলা হচ্ছে পেন্টোজ শর্করা। আর এ পাশে এটিজিসি, আমি এটা কোনো গঠন দেখাই নাই, জাস্ট নামগুলো লিখছি। বুঝতে পারছো? এই পেন্টোজ শর্করার সাথে যে কোনো একটা ক্ষার যুক্ত হলে তা এই দুইজনকে একত্রে কি বলা হয়? নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো, নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে এক অণু পেন্টোজ শর্করা, এক অণু পেন্টোজ শর্করা ও এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষার, এক অণু পেন্টোজ শর্করা ও এক অণু কি নাইট্রোজেন যুক্ত ক্ষার নাইট্রোজেন যুক্ত ক্ষার গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে অণু বা যৌগ গঠন করে তাকেই বলে নিউক্লিওসাইড। এক অণু পেন্টোজ শর্করা, এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষার পরস্পর কোন বন্ধন দ্বারা যুক্ত হয়? গ্লাইকোসাইডিক। গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে যৌগটা গঠন করে তাকেই কি বলা হয়? নিউক্লিওসাইড। তাকে কি বলা হয় বলো? নিউক্লিওসাইড। হ্যাঁ, গ্লাইকোসাইডিক এর পর তারপর গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকেই বলা হয় নিউক্লিওসাইড। রুম্মান কি লিখেছো পুরাটা একটু পড়ে শোনাও ভাইয়া।
এক অণু পেন্টোজ শর্করা ও এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষার পরস্পর গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা এটা যুক্ত মুখস্থ হয়ে করার কিছু নাই, তুমি দেখো এক অণু পেন্টোজ শর্করা এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষার কোন বন্ধন দ্বারা যুক্ত হইলো? গ্লাইকোসাইটিক গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে যৌগটা গঠন করলো তাকে কি বলতেছি? নিউক্লিওসাইড। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার? এখানে মনে রাখবা পেন্টোজ শর্করার কত নাম্বার কার্বনে নাইট্রোজেন ক্ষার যুক্ত হয় এটা একটু লিখে নাও। পেন্টোজ শর্করার কত নাম্বার কার্বনে এটা যুক্ত হয়? 1 নং কার্বনে নাইট্রোজেন ক্ষার কি হয়? যুক্ত হয়। নিউক্লিওসাইড কি এটা কি সবার ক্লিয়ার? একটু রেসপন্স করো। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা এখন দেখো তো এখানে যদি অ্যাডিনিন থাকে তাহলে এক ধরনের নিউক্লিওসাইড হবে, যদি থাইমিন থাকে তাহলে কি আরেক ধরনের নিউক্লিওসাইড হবে, যদি গুয়ানিন থাকে তাহলে আরেক ধরনের, যদি সাইটোসিন থাকে তাহলে কি আরো এক ধরনের নিউক্লিওসাইড হতে পারে। তাহলে এখানে টোটাল কয় ধরনের নিউক্লিওসাইড পাওয়া যেতে পারে? 4 ধরনের। 4 ধরনের। নিউক্লিওসাইড টোটাল কত ধরনের হতে পারে? এখানে লিখো ডিএনএ তে তাহলে 4 ধরনের, আরএনএ তেও 4 ধরনের। আরএনএ তে টি থাকবে না, সেখানে কি থাকবে? ইউ থাকবে। বুঝতে পারছো? তাহলে নিউক্লিওসাইড কয় ধরনের হতে পারে এটা একটু বলে ফেলো। নিউক্লিওসাইড কয় ধরনের হতে পারে? 4 ধরনের। 4 ধরনের হতে পারে। এখন কি কি পারে হতে সেগুলো আমরা আপাতত পড়বো না, মানে এগুলো পড়ার দরকার নাই, জাস্ট একবার বই থেকে দেখে রাখতে পারো। যদি অ্যাডিনিন থাকে তখন তাকে বলা হয় অ্যাডিনোসিন, যদি গুয়ানিন থাকে তখন তাকে বলা হয় গুয়ানোসিন, যদি ইয়া থাকে তোমার থাইমিন থাকে তখন তাকে বলা হয় থাইমিডিন, পাইরিমিডিনের সাথে যেহেতু এই জন্য থাইমিডিন, যদি সাইটোসিন থাকে তাহলে সাইটিডিন, আর যদি ইউরাসিল থাকে তাহলে ইউরিডিন। ঠিক আছে? এরকম নামগুলো জাস্ট একবার দেখে রাখতে পারো, অতটা দরকার নাই। যে তাহলে নিউক্লিওসাইড 4 ধরনের হতে পারে, হয় ডিএনএ তে 4 ধরনের, আরএনএ তে 4 ধরনের। ডিএনএ তে হলে থাইমিন থাকবে, আরএনএ হলে ইউরাসিল থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার এটুকু? তাহলে অ্যাডিনিন যদি থাকে তাহলে এটা কি হবে? অ্যাডিনিন থাকলে সেই নিউক্লিওসাইডটার নাম কি হবে বলো? অ্যাডিনিন থাকলে তার নাম কি হবে? অ্যাডিনোসিন। অ্যাডি লিখে যেহেতু বলছি যেহেতু লিখেই দেই, অ্যাডিনোসিন। গুয়ানিন থাকলে এই জায়গায় অ্যাডিনিন থাকলে কি হবে? অ্যাডিনোসিন। এই জায়গায় যদি গুয়ানিন থাকে তখন তাকে কি বলবো? গুয়ানোসিন। গুয়ানোসিন। এই জায়গায় যদি থাইমিন থাকে তাহলে কি? থাইমিডিন। থাইমিনটা কি একটা থাইমোসিন হবে না, এখন থাইমিনটা একটা পাইরিমিডিন না, এজন্য এটার নাম হবে পাইরিমিডিনের ডিন, থাইমিডিন। সাইটোসিন থাকলে এটার নাম কি হবে? সাইটিডিন। কি নাম হবে? ভাইয়া ওই সাইডটা দেখা যাচ্ছে না। সাইটিডিন। আর ইউরাসিল থাকলে কি হবে? ইউরিডিন। ইউরিডিন। ওকে, একটু বলো এইটুকু ক্লিয়ার কিনা। আমাকে একটু বলো যে পেন্টোজ শর্করার সাথে কত নাম্বার কার্বনে নাইট্রোজেন ক্ষারগুলো যুক্ত হয়? 1 নং কার্বনে। 1 নাম্বার কার্বনে। যদি এখানে অ্যাডিনিন যুক্ত হয় তখন তার নাম কি? অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন। যদি গুয়ানিন যুক্ত হয় তখন তার নাম কি হবে? গুয়ানোসিন। গুয়ানোসিন। থাইমিন আর সাইটোসিন যুক্ত হলে তাদের নাম কি হবে? নামে এরা যেহেতু পাইরিমিডিন তাহলে নামটা কি হবে? থাইমিডিন, থাইমিডিন, সাইটিডিন, ইউরিডিন। ক্লিয়ার? ওকে, এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। কত নাম্বার কার্বনে এটা যুক্ত হয়? 1 নাম্বার। 1 নাম্বার। এবং বলো তো সংজ্ঞাটা কি দাঁড়াবে? যে পেন্টোজ শর্করার
সাথে এক অণু কি নাইট্রোজেন ক্ষার গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলা হয়? নিউক্লিওসাইড। তাকে কি বলা হয়? নিউক্লিওসাইড। এখন আমরা পড়ব নিউক্লিওটাইড। কি পড়বো এখন? নিউক্লিওটাইড। এখন কি পড়বো? আগে কি পড়ছি? নিউক্লিওসাইড। এখন কি পড়বো বলতো? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডে দেখো এইটা কি বলতো? এই গঠনটা কি? এই গঠনটা কি? পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা। এর সাথে 1 নাম্বার কার্বনে কি যুক্ত হবে? এক নাম্বার কার্বনে কি যুক্ত হবে? 2, 3, নাইট্রোজেন যুক্ত ক্ষার। 4, 5। 1 নাম্বার কার্বনে যুক্ত হবে নাইট্রোজেন যুক্ত ক্ষার বা এ অথবা টি অথবা কি জি অথবা কি সি। এখন আসো, এইটুকু গঠনকে আমরা কি বলেছিলাম একটু আগে? নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। খুব বেশি চেঞ্জ হবে না, জাস্ট এই নিউক্লিওসাইডের সাথে এই যে 3 নাম্বার কার্বনটা দেখতে পাচ্ছ, 1, 2, 3, 3 নাম্বার কার্বন দেখতে পাচ্ছ এখানটায় দেখা যায়। জি ভাইয়া। এই 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় ফসফেট। কে যুক্ত হয়? ফসফেট। আইপি বা ইনঅর্গানিক ফসফেট। কি যুক্ত হয়? ইনঅর্গানিক ফসফেট। এখন আগের গঠন সেম, নিউক্লিওসাইড সেম, শুধু কি যোগ হলো? 3 নাম্বার কার্বনে শুধু কি যোগ হলো? ফসফেট যোগ হলো। এইটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। এটাকে আমরা কি বলবো? নিউক্লিও কি টাইড। ক্লিয়ার? তাহলে নিউক্লিওটাইডের সংজ্ঞাটা কি হবে? নিউক্লিওটাইডের সংজ্ঞা হবে 1 অণু পেন্টোজ শর্করা, 1 অণু নাইট্রোজেন যুক্ত ক্ষার ও 1 অণু অজৈব ফসফেট মিলে যে যৌগ গঠন করে তাকেই কি বলা হয়? তাকেই কি বলা হয়? নিউক্লিওটাইড। আবার বলো, 1 অণু কি কি? লিখে ফেলো। 1 অণু কি? পেন্টোজ শর্করা, 1 অণু নাইট্রোজেন যুক্ত ক্ষার আর 1 অণু অজৈব ফসফেট একসাথে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় বলো? তাকে কি বলা হয়? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। একবার বলেন তো। এই জায়গাটাতে মনে রাখবা, এরকম নিউক্লিওটাইড অনেকগুলো মিলে একটা ডিএনএ গঠিত হয়, ডিএনএ বা আরএনএ গঠিত হয়। তাহলে এই নিউক্লিওটাইড গুলো এরকম একটা নিউক্লিওটাইড এখানে, আরেকটা নিউক্লিওটাইড এখানে, আরেকটা এখানে, এভাবে অনেকগুলো যখন এভাবে ফসফেট বন্ধন দ্বারা যুক্ত হয় তখন এই চেইনটাকে বলা হয় পলিনিউক্লিওটাইড চেইন। কি বলা হয়? অনেকগুলো নিউক্লিওটাইড জোড়া লাগছে, কি বলবো এটাকে? পলিনিউক্লিওটাইড চেইন। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আরএনএ বা ডিএনএ। এইটাই অ্যাকচুয়ালি কি বলো? আরএনএ বা ডিএনএ। এটা এক সূত্রক হলে আরএনএ, দ্বিসূত্রক হলে কি? ডিএনএ। তাহলে এই জিনিসটাই, তাহলে বলো তো এই ডিএনএ বা আরএনএ এদের মনোমার কাকে বলে বা এদের মনোমার কি? এরা তো পলিমার, ডিএনএ একটা পলিমার, আরএনএ একটা কি পলিমার, অনেকগুলো মিলে তৈরি হয়েছে। তাহলে এদের মনোমারটাকে কি বলবো? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। ভেরি গুড। তাহলে নিউক্লিওটাইড গুলো মনোমার এবং অনেকগুলো নিউক্লিওটাইড মিলেই কি তৈরি হচ্ছে? ডিএনএ বা আরএনএ। তাহলে যদি তোমাকে বলি যে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, এটা থেকেই কি তৈরি হয়? ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড থেকেই কি তৈরি হবে? ডিএনএ। এখানে ডিএনএ অংশটা কি? পলিমার।
আর এই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডটা কি? মনোমার। এইটুকু ক্লিয়ার? তাহলে ডিএনএ এর মনোমার কোনটা বলো? ডিএনএ এর মনোমার কোনটা? ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আর যদি শুধু বলি রাইবোনিউক্লিওটাইড, এটা কার মনোমার? আরএনএ। রাইবোনিউক্লিওটাইড, এটা কার মনোমার? এটাও একটা মনোমার। তাহলে এই মনোমারটা যুক্ত হয়ে কি গঠন করবে? আরএনএ নামক একটা পলিমার। তাহলে আরএনএ এর মনোমারের নাম কি? আরএনএ এর মনোমারের নাম কি? রাইবোনিউক্লিওটাইড। রাইবোনিউক্লিওটাইড। এখন ডিএনএ আরএনএ বাদ দাও, শুধু নিউক্লিক অ্যাসিড। শুধু কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের তাহলে এই পাশে মনোমারটার নাম কি হবে? ডিঅক্সিও রাইবো কোনোটাই থাকবে না, শুধু কি থাকবে? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হচ্ছে কার মনোমার বলো তো? নিউক্লিক নিউক্লিওটাইড অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মনোমার। এটা নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে পলিমার। ক্লিয়ার? এটুকু এটুকু ক্লিয়ার? একটু বলো, এটুকু ক্লিয়ার? ভাইয়া শুধু নিউক্লিওটাইডটা কিসের মনোমার ওটা আরেকবার? আচ্ছা দেখো, অনেকগুলো নিউক্লিওটাইড মিলেই কি তৈরি হবে? নিউক্লিক অ্যাসিড। সেই নিউক্লিওটাইডটা যদি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড হয় তাহলে তৈরি হবে ডিএনএ। যদি শুধু রাইবোনিউক্লিওটাইডটা হয় তাহলে তৈরি হবে কি? আরএনএ। আরএনএ। তাহলে আমি এইটা ইন জেনারেল বলছি, এগুলো ভাগ ভাগ করে বলছি, বুঝতে পারছো? তাহলে নিউক্লিক অ্যাসিডের মনোমার কোনটা? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। যদি ডিএনএ এর মনোমার বলে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, যদি আরএনএ এর মনোমার বলে রাইবোনিউক্লিওটাইড। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে নিউক্লিওটাইড জিনিসটা কি, এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। এটুকু ক্লিয়ার? তোমাকে যদি বলা হয় নিউক্লিওটাইডের পলিমার কোনটি, অ্যান্সার কি হবে বলো তো? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। এখন আসো, এই নিউক্লিক অ্যাসিড বা এই নিউক্লিওটাইড গুলোই কিন্তু তোমরা নাম শুনেছো, এএমপি নাম শুনেছো? এএমপি, এডিপি, এটিপি নাম শুনেছো? জি ভাইয়া। এইটা অ্যাডিনোসিন, অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট থাকলে তাকে কি বলবো? অ্যাডিনোসিন মনোফসফেট। মনোফসফেট। দুইটা ফসফেট থাকলে তাকে কি বলবো? অ্যাডিনোসিন ডাইফসফেট। তিনটা ফসফেট থাকলে তাকে কি বলবো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে? তাহলে এই যে এডিপি, এটিপি, এএমপি এগুলো সব তৈরি হয় কি? এই নিউক্লিওটাইড দিয়ে। তাহলে নিউক্লিওটাইডের কাজ আমরা এখন জানবো। ওকে, নিউক্লিওটাইডের কাজ কি কি মনে রাখবা? নিউক্লিওটাইডের কাজ, 1 নাম্বার কাজ হচ্ছে ডিএনএ আরএনএ গঠন করা। 1 নাম্বার কাজ কি? ডিএনএ অথবা কি আরএনএ গঠন, এটা হচ্ছে কাজ, নিউক্লিক অ্যাসিডের কাজ। 1 নাম্বার কাজ কি? ডিএনএ অথবা কি আরএনএ গঠন করা। 2 নাম্বার কাজ কি? এখান থেকে অনেক সময় এটিপি তৈরি হয়। এটিপিটা কিসে ভূমিকা রাখে? লিখে ফেলো, শ্বসনে। এটিপি কিসে ভূমিকা রাখে? শ্বসনে। এনএডিপি যেটা, এনএডি বা এনএডিপি, এইটা ভূমিকা রাখে মধ্যবর্তী বিপাকে। কোথায়? মধ্যবর্তী কি বিপাকে। বিপাক। জিটিপি ভূমিকা রাখে মনে রাখবা প্রোটিন তৈরিতে। কোথায়? প্রোটিন তৈরি। প্রোটিন তৈরি। আর সিটিপি মনে রাখবা এটা ভূমিকা রাখে ফসফোলিপিড তৈরিতে। ফসফোলিপিড তৈরিতে। এই কাজগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে? তাহলে এটিপি কিসে ভূমিকা রাখে? মেইন কাজ কি? নিউক্লিওটাইডের মেইন কাজ কি? ডিএনএ আরএনএ গঠন। ডিএনএ আরএনএ তৈরি করা। এছাড়া এটিপি একটা নিউক্লিওটাইড, এনএডিপি, জিটিপি এগুলো এক একটা নিউক্লিওটাইড। এটিপি কিসে সাহায্য করে? শ্বসনে। শ্বসনে। এনএডিপি কিসে সাহায্য করে?
মধ্যবর্তী মধ্যবর্তী বিপাক। বিপাক। জিটিপি প্রোটিন সংশ্লেষণ, সিটিপি ফসফোলিপিড সংশ্লেষণে সাহায্য করে। তাহলে আমরা কি নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? জি ভাইয়া। দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? হ্যালো না ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো সাকিব। নিউক্লিওটাইডের সংজ্ঞাটা আরেকবার বলবেন? নিউক্লিওটাইডের সংজ্ঞাটা কে বলতে পারবে ভালো করে? এনিওয়ান? ভাইয়া আমি বলবো। বলো। এক অণু পেন্টোজ শর্করা, এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং এক অণু অজৈব ফসফেট একসাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকেই তাকে বলা নিউক্লিওটাইড হয় বলে। নিউক্লিওটাইড। ক্লিয়ার সাকিব? আচ্ছা, ও আচ্ছা, নিউক্লিওটাইডের এখানে আরেকটা জিনিস লিখে নাও। নিউক্লিওটাইডের দুই জায়গায় ফসফেট যুক্ত হয়, এটা একটু লিখে নাও। নিউক্লিওটাইডের সাথে অজৈব ফসফেট যুক্ত হয় দুইটি কার্বন এ। 3 নাম্বার কার্বনে যুক্ত হয় নিজের ফসফেট, ওই নিউক্লিওটাইডের কি নিজের ফসফেট। আর 5 নাম্বার কার্বনে যুক্ত হয় উপরের জনের ফসফেট। কার ফসফেট? উপরের জনের ফসফেট। এইটুকু আমি বুঝাচ্ছি, আপাতত লিখে নাও। একটা নিউক্লিওটাইডে কয়টা কার্বনে ফসফেট যুক্ত থাকে বলো তো? কয়টা কার্বনে ফসফেট যুক্ত থাকে? 3 নাম্বারেও যুক্ত থাকে, আবার কি 5 নম্বরে 5 নাম্বারেও যুক্ত থাকে। তার মধ্যে কোনটা তার নিজের? 3 নাম্বারটা। 3 নাম্বারেরটা তার নিজের। জিনিসটা কিভাবে হচ্ছে আমরা একটু সেটা দেখব। তোমরা একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আজকের ক্লাসটা না বুঝলে কিন্তু ডিএনএ আরএনএ এর পরের ক্লাস দুইটা বুঝবা না। ওকে, আজকের ক্লাসটা বোঝা খুবই জরুরি। একটু খেয়াল করো, এইটা কি আমাকে একটু বলো। এইটা কি? এটা কি? পেন্টোজ সুগার। পেন্টোজ শর্করা। এখন এখানে সাপোজ যে কোনো একটা নাইট্রোজেন ক্ষার যুক্ত হইলো, এটা কি হয়ে গেল? নিউক্লিওসাইড। 1 2 3, 3 নম্বরে একটা কি আছে? ইনঅর্গানিক ফসফেট আছে। ফসফেট। তাহলে এইটাকে আমরা কি বলবো? এই তিনটা জিনিসকে একত্রে কি বলবো? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। সেম আরেকটা নিউক্লিওটাইড আমরা আঁকবো। এখানে 5 নাম্বার কার্বনটা কোথায় ছিল? এই উপরের দিকে ছিল, তাই না? 5 নাম্বার কার্বনটা কোথায় ছিল? এই উপরের দিকে ছিল। এখন আসো, এখানে আরেকটা আমরা সেম যৌগ আঁকবো, আরেকটা নিউক্লিওটাইড আঁকবো। ওকে, এটা একটা রাইবোজ শর্করা, তার সাথে এখানে ধরো জি আছে। এবার এখানে 1 2 3 নম্বরে আরেকটা ফসফেট, এই জায়গাটা হচ্ছে 5 নাম্বার কার্বন। ওকে, এটুকু ক্লিয়ার? এখানে আমরা কয়টা নিউক্লিওটাইড আঁকছি? কয়টা নিউক্লিওটাইড আঁকছি বলো তো? দুইটা। আরেকটা আঁকতে পারি না সেম ভাবে? সেম ভাবে আরেকটা আঁকতে পারি কিনা? ধরো এখানে জি না দিয়ে এবার টি দিলাম। এই 3 নম্বরে একটা ফসফেট, এটা 5 নাম্বার। তিনটা আঁকছি, এই তিনটা কি বুঝতে পারছো সবাই? একটু বলো। এই তিনটার গঠনটুকু ক্লিয়ার? এগুলো কি? নিউক্লিওটাইড। এখন তুমি খেয়াল করো, এখন এই যে নিচেরটার 5 নাম্বার উপরেরটার 3 নাম্বারে থাকা ফসফেটের সাথে যুক্ত হয়। নিচেরটার 5 নাম্বারটা উপরেরটার কত এর সাথে যুক্ত হয়? 3 নাম্বারের সাথে। 3 নাম্বারের ফসফেটের সাথে। আমি এখানে অন্য একটা কালার দিয়ে দেখাই, দাঁড়াও। এই যে এইভাবে সে যুক্ত হয়। ওকে, তাহলে এইখানেও কি এরকম করে যুক্ত হবে? তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো যে এই রাইবোজটার
3 নাম্বারেও ফসফেট আছে, 5 নাম্বারেও ফসফেট আছে, কোনটা তার নিজের? বলো। 3 নাম্বারটা। 3 নাম্বারেরটা তার নিজের। এখন তুমি চিন্তা করো, এভাবে তো আমি এখানে 3টা জোড়া লাগাইলাম, 3টা কেন? এখানে হাজার হাজার জোড়া লাগানো যাবে না এভাবে? যাবে কি না? যাবে। হাজার হাজার আমরা চাইলে জোড়া লাগাইতে পারবো। তুমি যদি খেয়াল করে দেখো, একটা সাইডে কত নাম্বার কার্বনটা মুক্ত আছে, মানে কারোর সাথে যুক্ত হয় নাই, এই সাইডটাতে 5 নাম্বার কার্বন। আর এই সাইডটা খেয়াল করো, এই সাইডে কত নাম্বার কার্বনটা কারোর সাথে যুক্ত হয় নাই, মানে অন্য নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয় নাই? 3 নাম্বার কার্বন। এই যে খেয়াল করো, 1 2 কত? 3 নাম্বার কার্বন। তোমরা যে এতদিন ডিএনএ আরএনএ আঁকতা, এক পাশে দিতা 5 প্রাইম, আরেক পাশে কি দিতা? 3 প্রাইম। এই 5 প্রাইমের মানে কি বুঝতে পেরেছো? একটু বলো। 5 প্রাইম মানে এই প্রান্তটা ফাঁকা, 3 প্রাইম মানে এই প্রান্তটা কি? 3 নাম্বার কার্বনটা কি? ফাঁকা। আর যদি এর উল্টা হয়, এইটাকে যদি উল্টাই দিই, তাহলে এই পাশে যায় এটা কি হবে? 3 প্রাইম, এ পাশে কি হবে? 5 প্রাইম। বুঝতে পেরেছো সবাই? একটু রেসপন্স করো, এইটুকু বুঝতে পেরেছো কিনা? তাহলে এইভাবে যখন এইটুকু কি, আমাকে এইটুকু বলো তো, এইটুকু কি? এই যে এইটুকু কি? একটা নিউক্লিওটাইড। এইটুকু কি? আরেকটা নিউক্লিওটাইড। এইটুকু আরেকটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড গুলো যেই বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, এই বন্ধনটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধন। কি বন্ধন? ফসফো কি বন্ধন? ডাইএস্টার বন্ধন। এই বন্ধনটাকে কি বলা হয়? দুইটা নিউক্লিওটাইড যেই বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, এটাকে কি বলা হয়? ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে আমি যদি বলি দুইটি নিউক্লিওটাইড পরস্পর ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, তাকে আমরা কি বলবো? দুইটা নিউক্লিওটাইড। ডাই নিউক্লিওটাইড বলতে পারি কিনা? পারি। আর যদি অনেকগুলো নিউক্লিওটাইড এই ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়, তখন তাকে কি বলবো? নিউক্লিক অ্যাসিড। পলিনিউক্লিওটাইড। কি বলবো? পলিনিউক্লিওটাইড। তাহলে এই জিনিসটা একটু লিখে নাও, ডাইনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। দুইটি নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হলে কি বলবো? দুইটি নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, তাকে আমরা বলবো ডাইনিউক্লিওটাইড। আর অনেকগুলো নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হলে তাকে কি বলবো? পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড। এইটুকু কি ক্লিয়ার সবার? এটুকু সবার ক্লিয়ার? এই ডাইনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড ক্লিয়ার? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া যে চিত্রটা আঁকা হয়েছিল, ওখানে হচ্ছে 4 নাম্বার কার্বন কোনটা ছিল, মানে একটু বুঝতে পারিনি। 4 নাম্বার কার্বন এই চিত্রটাতে? এই চিত্রটাতে এইটা হচ্ছে 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এই মাথায় যেটা, এটা 5 নাম্বার। ওকে? ও আচ্ছা, বুঝছি। জি ভাইয়া। এই 3 নাম্বারে থাকে নিজের ফসফেট, আর 5 নাম্বারটা ওই ডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয় কি? উপরেরটার ফসফেটের সাথে, এই উপরেরটার ফসফেট। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা একটু জানবো, সবাই একটু খেয়াল করো, এইটুকু না বুঝলে কালকের ডিএনএ এর ক্লাস বুঝবা না। একটু ভালোভাবে খেয়াল করো। প্রথমে লিখো রাইবোস। কি লিখবা? রাইবোস, অথবা অ্যাকচুয়ালি এখানে ডিঅক্সিরাইবোস লিখো। ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোস লিখছো? হ্যালো, ডিঅক্সিরাইবোস লিখেছো? জি ভাইয়া। এই ডিঅক্সিরাইবোসকে আমি নাইট্রোজেন ক্ষারের সাথে যুক্ত করলাম, তাহলে কি তৈরি হবে? ডিঅক্সি নিউক্লিও কি? ডিঅক্সি নিউক্লিওসাইড না টাইট? ডিঅক্সি কি? নিউক্লিওসাইড হবে। নিউক্লিওসাইড।
এই ডিঅক্সি নিউক্লিওসাইডের সাথে এবার এইখানে লিখো 1 নাম্বার কার্বনে 1 নং কার্বন এ। এই ডিঅক্সি নিউক্লিওসাইডের সাথে 3 নং কার্বনে ফসফেট, ইনঅর্গানিক ফসফেট বা পিআই বা আইপি যাই লিখো, যুক্ত হয়ে যে জিনিসটা গঠন করবে সেটা কি হবে? ডিঅক্সি নিউক্লিওটাইড। 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 এই ডিঅক্সি নিউক্লিওটাইড আবার কতগুলো একসাথে যুক্ত হবে বলো তো? অনেকগুলো। অনেকগুলো। কোন বন্ধন দ্বারা যুক্ত হবে? ফসফোডাইএস্টার বন্ধন। ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা, বন্ধন দ্বারা যুক্ত হয়ে। এন দিয়ে কার নাম? একটু মাইক্রোফোনটা মিউট করো, সাউন্ড আসছে। ওকে, অনেকগুলো ডিঅক্সি নিউক্লিওটাইড একসাথে যুক্ত হবে ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা, যুক্ত হয়ে কি গঠন করবে? ডিঅক্সি কি পলিনিউক্লিওটাইড। কি গঠন করবে? পলিনিউক্লিওটাইড। ডিঅক্সি পলিনিউক্লিওটাইড বা পলিনিউক্লিওটাইড চেইন, ডিঅক্সি পলিনিউক্লিওটাইড চেইন। এইরকম চেইন বা হেলিক্স, এইটাই হচ্ছে হেলিক্স। তোমরা পড়ছো না ডিএনএ কত হেলিক্স, কত সূত্রক? ডাবল হেলিক্স। এরকম তাহলে কয়টা সূত্র যুক্ত হবে? এরকম চেইন কয়টা একসাথে যুক্ত হবে? দুইটি। এই চেইন গুলো যে যুক্ত হয় এখানে হাইড্রোজেন বন্ধন দ্বারা। কোন বন্ধন দ্বারা? হাইড্রোজেন বন্ধন দ্বারা। হয় দুইটা হাইড্রোজেন বন্ধন, নয় তিনটা, এরকম করে স্টেপ বাই স্টেপ যুক্ত হয়। তো হাইড্রোজেন বন্ধন দ্বারা এরকম চেইন কয়টা একসাথে যুক্ত হবে? দুইটি চেইন একসাথে যুক্ত হয়ে কি গঠন করবে? একটা ডিএনএ। কি গঠন করবে বলো? একটা ডিএনএ। তাহলে এই গঠনটুকু কি ক্লিয়ার? যে ডিঅক্সি রাইবোজ এটা একটা পেন্টোজ শর্করা, তার সাথে একটা নাইট্রোজেন ক্ষার কত নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে যুক্ত হয়ে কি তৈরি করবে? ডিঅক্সি নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে 3 নাম্বার কার্বনে কি যুক্ত হবে বলো তো? ফসফেট। ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করবে? নিউক্লিওসাইড থেকে কি তৈরি হবে? নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড গুলো অনেকগুলো একসাথে যুক্ত হবে কোন বন্ধন দ্বারা? ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে। তাহলে এখানে ডিঅক্সি কি তৈরি করবে? আগে শুধু নিউক্লিওটাইড ছিল, এখন কি? পলিনিউক্লিওটাইড চেইন। এই পলিনিউক্লিওটাইড চেইন এরকম দুইটা চেইন পাশাপাশি যুক্ত হয়ে কি গঠন করবে? একটা ডিএনএ। এখন একটু আগের পড়াটাতে আসো তো। এই ডিএনএ এখন তোমার হিস্টোনের চারদিকে পেঁচায় গিয়ে কি তৈরি করবে? এই ডিএনএটা এখন হিস্টোনের চারদিকে পেঁচায় গিয়ে কি তৈরি করবে? নিউক্লিওজোম। এটা যদি হিস্টোন সহ গঠন করবে কি? নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমটা পেঁচানোর ফলে কি তৈরি হবে? ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা আবার পেঁচাবে, আবার প্যাচের ফলে কি তৈরি হবে? ক্রোমাটিড। এই ক্রোমাটিড এবার দুই ভাগ হবে। ক্রোমাটিড এবার কি হবে? রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন হওয়ার ফলে কি তৈরি করবে? ক্রোমোজোম। ক্লিয়ার এইটুকু? তাহলে এই পরের ধাপটা আমরা আগেই পড়ে ফেলছি, তাই কি না? পরের ধাপটা আমরা আগেই পড়ে ফেলছি, এটুকু ক্লিয়ার? তাহলে কিভাবে এই জায়গা থেকে এখানে আসলো এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার তোমরা একটু বোটানি বইটা একদম বন্ধ করো। বোটানি বই আছে সামনে সবার? বোটানি বই আছে?
জি ভাইয়া। জি ভাইয়া। বইটা একদম বন্ধ করো, বন্ধ করে পেছনের যে ব্যাক কাভারটা সেটা বের করো, পেছনের যেটা ব্যাক কাভার সেটা বের করো। ওখানে একটা ছবি দেওয়া আছে, সবাই কি দেখতে পাচ্ছ ছবিটা? জি ভাইয়া। ছবিটা দেখো, উপরে কি হইলো? প্রথমে নিউক্লিওসাইড তৈরি হলো, তারপরে কি নিউক্লিওটাইড তৈরি হলো, এরপর দেখো ছোট ছোট হলুদ হলুদ দানার চারদিকে পেঁচায় গেল, পেঁচায় গিয়ে কি তৈরি করলো? ক্রোমাটিন। ক্রোমাটিনটা পেঁচায় গিয়ে একটু মোটা হয়ে কি তৈরি করলো বলো? ক্রোমাটিড। ক্রোমাটিড। এই ক্রোমাটিড আবার দুইটা একসাথে জোড়া লেগে কি তৈরি হলো? ক্রোমোজোম। ক্রোমোজোম। এই মানে পাথওয়েটা বা এই গতিপথটা সবাই কি বুঝতে পারছো যে কিভাবে আসলে হলো? এটুকু বোঝা গেছে? জি ভাইয়া। এইটুকু যদি বোঝা যায় তাহলে নেক্সট দিনে আমাদের ডিএনএ এর গঠনটা একদম পানি হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমরা এঁকে দিব, সুন্দর করে লিখে ফেলবো। কয়েক কিছু নিয়ম কানুন লিখার আছে, আমরা ডাবল হেলিক্স মডেল সম্পর্কে জানবো একটু। আমাদের এখানে ডাবল হেলিক্স মডেলে কিছু রুলস আছে, চার্গভস রুলস, তারপরে হচ্ছে উইলকিন এবং ফ্র্যাঙ্কলিনের রুলস, তারপরে হচ্ছে আমাদের ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স মডেল, এগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং ডিএনএ এর ছবিটা আমরা আঁকার চেষ্টা করব, মাইক্রোস্কোপিক ছবি, এবং পরীক্ষার খাতায় যে ছবিটা আমরা আঁকি নরমালি সেই ছবিটা। তো এই ক্লাসটা বোঝার জন্য, নেক্সট দিনের ক্লাস বোঝার জন্য আজকের ক্লাস বোঝাটা খুবই জরুরি। বোঝা গেছে? তুমি যদি এই বেসিকটা না জানো তুমি কি কালকের ক্লাস বুঝবা বলো তো? বুঝবা? না বুঝবা না, ভাইয়া। আকাশ থেকে পড়বা। সো অবশ্যই এই নিউজটা গ্রুপে দিয়ে দিবা যে যারা আজকের ক্লাস করে নাই দ্বিতীয় ক্লাসটা করতে চাইলে বা এর পরের ক্লাসটা করতে চাইলে যেন অবশ্যই আজকের ক্লাসটা দেখে নেয়। বুঝা গেছে? তোমাদের কি পড়ায় কোনো সমস্যা হচ্ছে যে এই জায়গাটা বুঝতে পারছো না বা বেশি কঠিন লাগছে? কারো কোনো সমস্যা হচ্ছে? একটু রেসপন্স করো তো। না ভাইয়া। আচ্ছা, সমস্যা হলে আমাকে বলবা, জানাবা, না বুঝতে পারলেও জানাবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে জি আজকের ভাইয়া। ক্লাসটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।